আবার স্বাগত 21 রাতে। অধ্যাপক আনু মোহাম্মদ, সাধারণ আমরা যে আলোচনাগুলো করছি অবশ্যই খুব কাঠখোট্টা মার্কা আলোচনা। আমি যদি মোটা দাগে প্রশ্ন করি যে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন এই বাজেটের মধ্য দিয়ে আমরা কতটুকু আশা করতে পারি, বা ইতিবাচক পরিবর্তনের বিষয়টি? না, ভাগ্য পরিবর্তন বাজেট থেকে হওয়া খুব কঠিন, কারণ এটা তো একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে আসে। ধরেন পঞ্চবার্ষিক পরিকল্পনায় আপনি হয়তো আশা করতে পারেন যে একটা বড় ধরনের পরিবর্তন, যদি কোনো ডাইরেকশনে পরিবর্তন হয়। তো ওই জায়গাটা যাওয়ার আগে এখানে যে যেটা মনসুর সাহেব বলছিলেন, বিদেশি কোম্পানি বা ইত্যাদি, সেগুলোর ক্ষেত্রে আমরা আবার কয়েক ধরনের জিনিস দেখি। এটা ঠিক ন্যাশনালিজম আমার মনে হয় না, এটা হলো যে অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে এক ধরনের, কার সাথে কিরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমরা দেখি যে কিছু কিছু ধরনের আবার বিদেশি কোম্পানি, যেগুলো ধরেন কোন ধরনের নাই, কোন ভুইফোট টাইপের বিদেশি কোম্পানি, তাদের আবার দেখা যায় যে খুব ভালো খাতির হয়। যেমন ধরেন হঠাৎ করে সিমিটার কোম্পানি চলে আসলো, চাইনিজ কোম্পানি আছে, হ্যাঁ সিমিটার কোম্পানি আসলো, কোত্থেকে আসলো কি আসলো তার কোনো কাজের রেকর্ড নাই, সে পেয়ে গেল নানা রকম বড় বড় কন্ট্রাক্ট, এবং সেটা মানুষজনকে আবার নানান ভাবে ঠেকাইতে হইলো। কিংবা নাইকো আসলো, নাইকোর নানা রকম বদনাম, সেই নাইকোর হাতে বড় ধরনের একটা আমাদের ক্ষতি হয়ে গেল। কিংবা এশিয়া এনার্জি, একটা ভুইফোর কোম্পানি, কোন রকম তার সারা দুনিয়া তার কোনো কাজ নাই, বাংলাদেশে একটা বিশাল জায়গায় এসে বসে পড়লো এবং কমিশন টমিশন খেয়ে নানা রকম খাতে। তো এগুলো হচ্ছে যে বাংলাদেশে এমন একটা গ্রুপ তৈরি হচ্ছে, এটা সরকার নির্বিশেষে দেখা যাচ্ছে যে সেই ধরনের গ্রুপগুলো, এটার আবার একটা কন্টিনিউটি আছে বাংলাদেশে, মানে ওই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট। এবং কিছু কিছু গ্রুপ দেখা যাচ্ছে তারা সরকার পরিবর্তনে তাদের কোনো অসুবিধা হয় না, তারা কিভাবে যেন একটা, মানে বিএনপি আমল আওয়ামী লীগ আমল তো বটে, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করে ফেলে খুবই দক্ষতার সাথে। এটা একটা দক্ষতারও বিকাশ হয়েছে বিভিন্নভাবে। তো এই ধরনের গুলো থাকার কারণে যেটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে না, প্রতিষ্ঠান বা যেটা তিনি বললেন যে একটা কোথায় কর বাড়লো কোথায় কমলো কোনো ঠিক ঠিকানা নেই, এবং সেখানে আপনি অনুসন্ধান করলে গিয়ে আমরা যেটা দেখব সেখানে হচ্ছে লবিং, সেখানে লবিং এবং এই এক ধরনের কন্ট্রাক্টের মধ্যে যে তারা চট করে ব্যবস্থা করে ফেলছে, সেটা দেশি বিদেশি যেই হোক না কেন, যারা করতে পারছে না, যেটা যারা নিয়ম কানুন মেনে চলতে চেষ্টা করছে, তারা হয়তো দেখা যাচ্ছে যে সাংঘাতিক রকম মার্জিনালাইজড হয়ে যাচ্ছে। তো এইরকম একটা সিস্টেম থাকলে যেটা হয় যে প্রতিষ্ঠান এবং নৈর্ব্যক্তিক প্রক্রিয়াটা যদি ঠিকঠাক মতো না হয় এবং সেখানে যদি ট্রান্সপারেন্সি না থাকে, তাহলে ওই যে ধান্দাবাজিটা তৈরি হয়, তখন হইলো যে কে কোন ধান্দার মধ্যে দিয়ে চলতে পারবে। তো এই অবস্থার প্রধান ক্ষতি ধরেন কিছু কিছু গোষ্ঠীদের ফলে লাভবান হয় না। আপনি যেগুলো বলছেন সেগুলো তো সবগুলো হচ্ছে পলিটিক্যাল গুডউইলের অভাবের কারণে। না, এটা তো এই ধান্দার মধ্যে তো কিছু লোক লাভবান হয়। এখন সেই লাভবান গোষ্ঠী যারা, তারা তো নিজেরাও জানে যে তার রিসোর্স যেটা সে অ্যাকুমুলেট করেছে সেটা নিরাপত্তা নেই এখানে, কারণ এখানে যেভাবে সে টাকাটা কামাই করলো সেইভাবে আবার আরেকজন তার উপরে বসাতে পারে, সুতরাং সে তখন ওই টাকাটা পাচার করতে চেষ্টা করে। তার ফলে যে হারে অ্যাকুমুলেশন হচ্ছে সেই হারে ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাই না, সেই হারে সেই সিকিউরিটিটা সে নিজেও ফিল করে না। তার ফলে সে সেকেন্ড হোম খোঁজে নানান জায়গায়, এবং সেটি আসলে তার জন্য ফার্স্ট হোম হয়। তার ফলে যে হারে গ্রোথ হচ্ছে, যে হারে সম্পদ তৈরি হচ্ছে, সেই হারে আমরা বিনিয়োগের হারটা বাড়তে দেখি না। এইটা হলো প্রবলেম। তো সেটা যদি না হয়, তাহলে এমপ্লয়মেন্ট যদি আপনি ধরেন স্টেবল এমপ্লয়মেন্ট যদি তৈরি না হয় অর্থনীতিতে, সেটার জন্য প্রধান সাফারার তো হয় আসলে যেটা আপনি বললেন সাধারণ মানুষ। এবং যে কারণে যেটা সরকার যে চাপ থেকে বেঁচে গেছে আসলে গত 10 বছর 15 বছর 20 বছরে, সেটা হলো এই প্রবাসী শ্রমিক। এই যে প্রবাসী শ্রমিকরা যে প্রায় 1 কোটির মতো, এখন এই 1 কোটির মতো চিন্তা করেন যে এটা যদি প্রবাসী শ্রমিক না হইতো, বাইরে যদি না যেত, এরাই তো নানান ভাবে, এই যে প্রধানমন্ত্রী চট করে বলে ফেললেন যে মানসিক ভাবে অসুস্থ, এই মানসিক ভাবে অসুস্থ হয়ে যদি তারা এভাবে না যাওয়ার চেষ্টা করত, যারা শেষ পর্যন্ত গিয়ে থেকেছে অবৈধ পথে যাচ্ছে, অবৈধ পথে যারা এখন রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের একটা বড় অংশই অবৈধ পথে গেছে। এটা সমুদ্রে যাক আর বিমানেই যাক, অবৈধ পথে গেছে, এটা প্রধানমন্ত্রী ভালো করেই জানেন। তো অবৈধ পথে গিয়ে তারা তো টাকা যেটা পাঠাচ্ছে ওইটাই তো মজুদ তৈরি করছে, অর্থমন্ত্রী তো সেটার উপরে আসলে বাংলাদেশ একটা বড় ভিত্তিটা তৈরি হয়েছে তো সেখান থেকেই, সেই টাকা থেকেই। এবং তাদের নিরাপত্তাহীনতার কথা আমরা জানি। এই প্রবাসী আয় কারণেই কিন্তু গ্রামাঞ্চলে একটা কনজামশন ভোগের একটা কাঠামো তৈরি হয়েছে, মানুষজনের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য আমরা দেখতে পাচ্ছি, এবং তারা বিভিন্ন ধরনের, এই যে আপনি ধরেন ঘর বাড়ি তৈরি করা কিংবা মোবাইল ব্যবহার করা কিংবা টেলিভিশন কেনা, এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এটা কিন্তু এই প্রবাসী আয়ের একটা বড় ধরনের ভূমিকা আছে। এখন এমপ্লয়মেন্টটা একটা স্টেবল এমপ্লয়মেন্ট কাঠামোটা তৈরি, প্রোডাক্টিভ সেক্টর যদি ইনভেস্টমেন্ট এক্সপানশন না হয়, তাহলে যেটা হয় যে এখন আমরা কর্মসংস্থান বেশিরভাগ কিন্তু ইনফর্মাল সেক্টরে বেশিরভাগ,
এবং ইনফর্মাল সেক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে খুবই আনস্টেবল ধরনের, এবং সেটার সেই নিশ্চয়তাটা না থাকার ফলে সেটার দক্ষতা বিকাশ এগুলোর ক্ষেত্রেও একটা বড় ধরনের সমস্যা হয়। এই বাজেটে এই অবস্থার পরিবর্তনের এমন কোন সিগন্যাল আমরা পাই নাই। সেটা হচ্ছে একটা বড় ধরনের উদ্বেগের জায়গা। ডক্টর আহসান হোসেন, আমরা যত জানি যে এই বছর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা গত বছরের ৩৬% অন্তত টার্গেট ফুলফিল করতে হবে, সেটা কি আদৌ সম্ভব কিনা? আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা সম্ভব নয়, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই, এবং এবার হবে সেরকম কোনো গঠনমূলক কার্যক্রম এনবিআরে আমার এখনো নজর পড়ে নাই। আর গঠনমূলক কার্যক্রম যদি এফেক্টটা দিতে হয়, সেটা কার্যক্রমটা ৩ বছর আগে শুরু হতে হতো, এখন তাহলে এফেক্ট পেতাম। এখন যদি কার্যক্রম আজকে থেকেও শুরু হয়, আমরা এফেক্ট পাবো ৩ বছর পরে, বা ২ বছর, ২.৫ বছর, ৩ বছর পরে। কাজেই এই বাস্তবতায়, অর্থাৎ রিফর্ম করলেও আমি এটার বেনিফিট এই বছর পাবো না, তার মানে এই না যে রিফর্ম করতে হবে না। রিফর্ম অবশ্যই করতে হবে, কারণ দীর্ঘস্থায়ীভাবে রেভিনিউ বাড়াতে হলে আমাদেরকে এনবিআরকে পুরোপুরিভাবে ঢেলে সাজাতে হবে, মডার্নাইজ করতে হবে, কম্পিউটারাইজ করতে হবে, এবং ট্যাক্স পেয়ারদেরকে এক ধরনের স্বস্তিও দিতে হবে। আপনি গত বছর ১ লাখ টাকা দিয়েছেন বলে এবছর ১.৫ লাখ টাকা দিতে হবে অটোমেটিক্যালি, কেন কমবে আপনার ইনকাম, এই প্রশ্নের জবাব যেন আপনাকে দিতে না হয়। তো করদাতাদের হয়রানি তো সাংঘাতিক, হয়রানি সাংঘাতিক, এটা অস্বীকার করার উপায় না। আমি নিজের তার ভুক্তভোগী, অন্য সবাই যার কাছে শুনি সবাই ভুক্তভোগী। কাজে এটা বন্ধ করা দরকার, এবং একই করদাতার থেকে বারে বারে ওই আমাদের গামছা নিংড়ানোর মতো করে পানি বের করলে গামছা যারা একসময় কর শুকিয়ে দিতে যাবে। চায় তাদেরই ভোগান্তি বেশি। হ্যাঁ, যারা ওই শতপ্রণোদিত হয়ে, আমি যে বছর কর দেওয়ার প্রথম ঘোষণাপত্র দিলাম, সাথে সাথে আমার কাছে নোটিশ আসা শুরু হয়ে গেল সেই বছর থেকে, এন্ডলেস। এবং সেই বছরই আমাকে তারা বিরাট একটা খতিয়ান দিয়ে বিক্রি দিল যে কেন আমি বেশি দিতে হবে আর এত লাখ টাকা। তো এই যে একটা যে সহনীয় করে নিয়ে আসা, তারপরে আমি ২২ বছর আমেরিকাতে ট্যাক্স দিলাম, কোনোদিন আমার কাছে নোটিশ আসলো না, বাংলাদেশের প্রথম বছরেই ৫টা নোটিশ চলে আসলো। তো এটা বন্ধ করতে হবে, এটা হয়রানির পর্যায়ে দাঁড়ায়। তো সেটা না, কিন্তু যেটা করতে হবে এনবিআরকে অ্যাট দ্য সেম টাইম, করদাতার সংখ্যা কেন ৫০ লাখ হবে না বা ১ কোটি হতে পারবে না, সেটা সেই দিকে নিয়ে যেতে হবে। ৫০ লাখের দিকে আপাতত যাক, তারপর আরো তার বেশি যেতে হবে আমাদের। ব্যাংকিং খাতের জন্য যে কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে, অর্থমন্ত্রী করেছেন, পরিবহন খাতের জন্য স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট অথরিটি গঠনের কথা বলেছেন, এগুলো নিশ্চয়ই ইতিবাচক। না, পরিবহন খাতের জন্য ঠিকই আছে, ব্যাংকিং খাতে কি উনি বলেছেন যে কিন্তু সেই ব্যাংকিং খাতের জন্য কমিশন গঠনের কথা বলেছেন, কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। কারণ আমি তো পত্রিকায় দেখেছিলাম যে উনি নাকচ করেছেন সেটা। না, পরবর্তীতে এসেছে তার বাজেট বক্তব্যে। আচ্ছা, তো যদি কমিশন করেন ভালো কথা, কিন্তু আমার কথা হলো ব্যাংকিং খাতের যে সমস্যা সেগুলো কিন্তু চিহ্নিত সমস্যা। ব্যাংকিং খাতের যে দুর্বলতা সেগুলো কিন্তু বোঝার জন্য কমিশন খুব দরকার। হ্যাঁ, আমাদের কারো বোঝার বাইরে নয়, আপনিও জানেন, আমরা সবাই জানি, সরকারের সবাই জানেন। কাজে যে কিছু কমন সেন্স অ্যাপ্লাই করলে, যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স, জাস্ট অ্যাপ্লাই। এটার জন্য আগেও তো আমাদের স্টক মার্কেট নিয়ে কমিশন করা হলো, রিপোর্টও হলো, তার ফলে কি কিছু হয়েছে? ব্যবস্থা কিছু হয়নি। দীর্ঘসূত্রিতা তৈরির জন্য কমিশন করার দরকার। কমিশন আমাদের কমিশন করুন, কিন্তু কথা হলো যে ইমিডিয়েট রক্তক্ষরণটা বন্ধ করাটা দরকার। আসলে ইচ্ছাটা কি সেটাই। অলরেডি ১৪,০০০ কোটি টাকা, এই বছরের ৫,০০০ কোটি টাকা সহ ১৪,০০০ কোটি টাকা ভর্তুকি সরকারকে দিতে হচ্ছে রিক্যাপিটালাইজেশনের জন্য। এই ব্যাংকগুলোর দামও ১৪,০০০ কোটি টাকা না, কেউ এই টাকা দিয়ে কিনবেও না এই ব্যাংকগুলোকে। এটা আমরা পুষছি রাজনৈতিক কারণে, এইগুলো ব্যাংকের আমাদের আসলে দরকারও নাই। ট্রান্সপোর্ট অথরিটি গঠনের যে প্রস্তাব করা হয়েছে, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট অথরিটি, সেটাও কি রাজনৈতিক সদিচ্ছা বা গুড গভর্নেন্স? স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট অথরিটি এইটা একটা টেকনিক্যাল ইস্যু। এখানে আমার মনে হয় যে আমাদের ঢাকা মাস্টার প্ল্যান ছিল, ঢাকা মাস্টার ট্রান্সপোর্টেশন প্ল্যানও আছে, সেগুলোকে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু একটা ট্রান্সপোর্টেশন মাস্টার প্ল্যান করা হয়েছে। তো আমাদের যেটা দরকার হলো যে বাস্তবায়ন শুরু করা। কোন সরকার প্ল্যান করেছে সেটা না দেখে আমি আবার নতুন করে শুরু করলাম, সেটা তো দরকার নেই। অনেকগুলো প্ল্যান কিন্তু করা আছে, সেগুলো থেকে যদি আমরা শুরু করি এবং তারপরে ওকে রিভাইজ করি, যে প্ল্যান তো প্রত্যেকটা প্ল্যানকে রিভাইজ করতে হবে বা ৫ বছর পর পর রিভিউ করে আপডেট করতে হবে, সেই জিনিসগুলো করলে কিন্তু হয়। তো যাই হোক, এটা ট্রান্সপোর্টেশন প্ল্যান ইজ এ ভেরি টেকনিক্যাল ইস্যু। এটা করুক, এটা আমরা চাই, কিন্তু বাস্তবায়ন যেন হয়। শিক্ষা খাত নিয়ে যে বলতেন, যে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩১,০০০ কোটি টাকা, ৩১,০০০ কোটি টাকা বেশি, এবং পাশাপাশি শিশু বাজেটের, এই প্রথম শিশু বাজেটের কথা বলা হয়েছে, নিশ্চয়ই এগুলো আপনি ইতিবাচক বলবেন না? শিশু বাজেট তো একটা মানে শিশু বাজেট দিলে শিশুদের কি সুবিধা হবে আমি জানি না, কারণ এই শিশুরা তো যে কোনো বাজেটে যে কোনো ধরেন চিকিৎসা যদি ঠিক মতো খাতটা কাজ করে,
এবং সেখানে যদি বরাদ্দ ঠিকঠাক মতো দেওয়া হয়, সেহেতু শিশুরা তো তার মধ্যে অন্তর্ভুক্ত, কিংবা শিক্ষায় যদি ঠিক মতো হয় তো শিশুরা অন্তর্ভুক্ত। আলাদা করে ওইগুলি বলা, এগুলো হয়তো কিছুটা চমক সৃষ্টির চেষ্টাও আছে। শিক্ষা খাতে বরাদ্দের ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা খাতে আমাদের ধরেন প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সেটার একটা, আমি নিজে মনে করি যে পুরো শিক্ষা খাত এখন একটা বড় ধরনের নৈরাজ্যের মধ্যে আছে। খরচ হচ্ছে তো প্রতি বছর, কিন্তু আপনি ধরেন প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বহু স্কুল আছে যেখানে শিক্ষক ঠিক মতো নাই, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নাই, শিক্ষক পদ খালি শূন্য রয়েছে, সেখানে কর্মচারী নাই, হেডমাস্টার পর্যন্ত হেডমাস্টার নাই, সেখানে স্কুল অনেকগুলো আছে যেগুলো মেরামত করার সাংঘাতিক রকম দরকার। মানে সরকারের হাতে পাবলিক সেক্টর এডুকেশন বলে যে জিনিসটা আছে, সেটার প্রতি সরকারের একটা বৈমাতৃ সুলভ একটা অ্যাটিটিউড বা বরাদ্দের ক্ষেত্রে এই ধরনের কাজ আছে। আরেকটা হচ্ছে যে পাবলিক, আপনি যদি প্রাথমিক শিক্ষার অবস্থা আবার পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি যান, সেখানেও বরাদ্দ আছে, ভবন তৈরি হচ্ছে, নতুন নতুন নামকরণ হচ্ছে, নানা রকম পদও তৈরি হচ্ছে, যেখানে একজন দরকার সেখানে দুইজন হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য, সেগুলির জন্য বিশেষায়িত জ্ঞান তৈরির জন্য যে ধরনের বরাদ্দ দরকার, যে ধরনের প্রতিষ্ঠান তৈরি করা দরকার, সেইখানে কিন্তু বড় ধরনের ঘাটতি আছে। শেষ পর্যায়ে ডক্টর হাসান মোহাম্মদ, আপনার শেষ মন্তব্য যদি থাকে সংযোগ। আমি শুধু একটু মন্তব্য করি শিশু বাজেট নিয়ে। আমি একটু সংবেদনশীল, এই জন্য বলছি যে শিশু বাজেট কিন্তু সেপারেট কোনো বাজেট নয়, এটা এই বাজেটেরই একটা অ্যানালাইসিস, যেটা এই বাজেট থেকে সরকার কতখানি শিশুদের জন্য খরচ করছে। শিশুরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশের নাগরিক এবং তাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ থাকবে। যে জিনিসটা ইউনিসেফ থেকে বলা হয় শিশু বাজেট নিয়ে, সেটা হচ্ছে যে যদি একটা বেঞ্চমার্ক থাকে যে বাংলাদেশ শিশুদের জন্য এটার প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি পর্যন্ত 16 বছর বয়স পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা সব মিলিয়ে কত টাকা খরচ করছে, হাউ ইজ ইট দ্যাট, এটা কি যথেষ্ট কিনা, এটা অন্যান্য দেশের তুলনায়। একটি প্রশ্ন করা অবশ্যই হচ্ছিল যে কৃষি খাতে যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে না আপনার দৃষ্টিতে, ছোট করে একটু বলতেন। কৃষি খাতের বরাদ্দ মোটামুটি ভাবে আমি বলবো যে সাবসিডি যেটা রাখা হয়েছে সেটা গতবারের সমানই রাখা হয়েছে, এবং সেটা পরিমাণগত হবে সেটা কিন্তু বেশি হবে, কারণ সারের দাম কমেছে বিশ্ববাজারে, সরকার ধানের দাম পায় না, সব শেষ মিলিয়ে সেটা তো অন্য একটা ব্যাপার, সেটা অন্যভাবে স্ট্র্যাটেজি করতে হবে। আমার মনে হয় যে সেটা অ্যাড্রেস করতে হলে সরকারকে, যেটা করেছে সরকার পরে করেছে, এটা আগে করা উচিত ছিল, এই ট্যাক্স বসানোটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কিছুটা হলেও ঠিক সময় মতো কৃষিতে ঋণ দিতে হবে, যাতে তারা ধানটা উঠার পরে যখন পেমেন্টসের সময় আসে, শ্রমিকদের পানির খরচ সেগুলো মেটানোর জন্য ওই ঋণটা দিয়ে মেটাতে পারে, পরে ধানটা 2-3 মাস পরে বাজারজাত করতে পারে, প্ল্যানিং এর ঘাটতি রয়েছে, তাহলেও করতে পারবে। অনেক ধন্যবাদ ডক্টর আহসান ইসমাইল, ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদ। দর্শক শেষ করছি, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ, শুভরাত্রি।